একটি নির্বাচনী সাফল্য নয়, বরং রাজনীতি ও ইতিহাসের এক আবেগঘন প্রত্যাবর্তন। যে আসন থেকে একসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া মানুষের আস্থা ও ভালোবাসার রাজনীতি করেছিলেন, সেখান থেকেই এবার জনরায়ে নির্বাচিত হলেন তার জ্যেষ্ঠ পুত্র। দীর্ঘ প্রবাস জীবন, রাজনৈতিক নিপীড়ন এবং ব্যক্তিগত শোকের পাহাড় ডিঙিয়ে এই জয় এসেছে তারেক রহমানের জীবনে। বিদেশের মাটিতে থেকেই তিনি হারিয়েছিলেন আদরের ছোট ভাই আরাফাত রহমান কোকোকে। দেশে ফেরার পর হারিয়েছেন মমতাময়ী মা বেগম খালেদা জিয়াকে। বছরের পর বছর মামলা, অপপ্রচার, শারীরিক ও মানসিক নির্যাতনের ক্ষত বয়ে বেরিয়েও তিনি রাজনীতি থেকে সরে যাননি, বরং প্রতিটি আঘাতকে শক্তিতে রূপান্তর করেছেন। বগুড়া ৬ আসনে প্রতীক বরাদ্দের দিন থেকেই রাজনৈতিক উত্তাপ ছড়ায়। ধানের শীষের বিপরীতে লাঙ্গল, হাতপাখা, দাড়িপাল্লা ও মই প্রতীক থাকলেও ভোটের মাঠে আলোচনার কেন্দ্রে ছিলেন তারেক রহমানই। বিএনপি নেতাকর্মীদের ভাষায় এটি ছিল আস্থার নির্বাচন, যার নাম ইতিহাস আর ত্যাগের পক্ষে জনরায়। ভোটের দিন কেন্দ্রগুলোতে দেখা যায় ব্যাপক উপস্থিতি ও উৎসবমুখর পরিবেশ। গণনা শেষে স্পষ্ট হয়ে ওঠে ফলাফল। বগুড়ার মানুষ বড় ব্যবধানে রায় দিয়েছে ধানের শীষের পক্ষে। জাতীয় সমাজতান্ত্রিক দল, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামায়াতে ইসলামী ও সমাজতান্ত্রিক দলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতায় থাকলেও শেষ পর্যন্ত তারা জনসমর্থনের পাল্লা নিজেদের দিকে নিতে পারেননি। এই জয়ের মধ্য দিয়ে তারেক রহমানের রাজনীতিতে আরেকটি নতুন অধ্যায়ের সূচনা হলো। মায়ের পথ ধরে বগুড়ার মানুষের আস্থার জায়গা ফিরে আসায় অনেকের কাছেই প্রতীকী ত্যাগ, সংগ্রাম আর উত্তরাধিকারের এক অনন্য সংযোগ। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই জয় শুধু বগুড়া ৬ নয়, বরং জাতীয় রাজনীতিতেও তারেক রহমানের ভূমিকা নতুনভাবে সংজ্ঞায়িত করবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বিজয় দিবস উপলক্ষে আয়োজিত যুক্তরাজ্য বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত প্রিয় ভাই বোনেরা, সকল সম্মানিত উপস্থিতিবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি যুক্তরাজ্যের যত প্রবাসী আছেন, ইউরোপের যত প্রবাসী আছেন, সহ পৃথিবীর বিভিন্ন দেশে যারা প্রবাসী আছেন, তাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে থেকে যখন প্রায় 18 বছর আগে যখন এই দেশে আসতে বাধ্য হয়েছিলাম চিকিৎসার জন্য, তারপর থেকে বিভিন্ন সময় আপনাদের বহু মানুষ, প্রবাসীদের বহু ভাই বোনেরা আমার এবং আমার পরিবারকে বিভিন্ন সময় মানসিকভাবে সাহস জুগিয়েছেন, বিভিন্নভাবে পাশে দাঁড়িয়েছেন। আমি সেজন্যই সকল প্রবাসী ভাই বোনদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার এবং পরিবারের পক্ষ থেকে। আজকে মানুষটি আমাদের মাঝে নাই, একটি মানুষের কথা আমার খুব মনে পড়ছে, মরহুম কমরুদ্দিন সাহেবের কথা। এই মানুষটি, সে সময় আমি অসুস্থ ছিলাম, এবং এই মানুষটি যেভাবে তার সময়ের সব কিছু দিয়েছেন, সব কিছু দিয়ে আমাকে যেভাবে চিকিৎসার সাহায্য করেছিলেন, তার জন্য আমি তার এবং তার পরিবারকে কৃতজ্ঞতা জানাই। প্রিয় ভাই বোনেরা, আজকে আমাদের মহান বিজয় দিবস। এই বিজয় দিবসে প্রায় 55 বছর হয়ে গেল বাংলাদেশ স্বাধীন হয়েছে। 1971 সালে লক্ষ মানুষের আত্মত্যাগের বিনিময়ে, লক্ষ মা বোনের সম্মানের বিনিময়ে, বহু মানুষের পঙ্গুত্বের বিনিময়ে আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছিলাম। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের মানুষ আজকে থেকে 55 বছর আগে যখন যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, তাদের একটি প্রত্যাশা ছিল, আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল কিভাবে তারা নিজের দেশটিকে গড়ে তুলবে। আপনারা যারা আজকে বিদেশে আছেন, প্রবাসে আছেন, বিশেষ করে
বিভিন্ন উন্নত দেশগুলোতে আপনারা আছেন, সেই দেশগুলোতে যেহেতু আমরা এখানে ঘরে উপস্থিত সকলে আমরা ইউকেতে আছি, আমরা যখন পথে বেরোই ঘর থেকে, পথগুলো যখন পরিষ্কার, মোটামুটিভাবে পরিষ্কার দেখি, আমরা যখন এখানে NHS এর হেলথ সুবিধা নিতে চাই, বা আমরা যখন অন্য অন্য সোশ্যাল সুবিধাগুলো পাই এই দেশের বৈধ নাগরিক যারা, তখন কিন্তু নিজের অজান্তেই আমরা চিন্তা করি যে আহা, আমাদের দেশটা যদি এমন হতো। আমরা চিন্তা করি না? প্রত্যেকটা মানুষ এখানে আমরা চিন্তা করি। আপনারা হয়তো পরিবারকে নিয়ে হলিডেতে যান, ইউকের ভিতরেও যারা যান, বিভিন্ন হলিডে স্পটে যখন আপনারা যান, সেই স্পটগুলোতে অনেক কিছু যে আছে তা না, কিন্তু তাদের যা আছে এমন সুন্দর করে তারা রাখে যে সেখানে মানুষ যায়, দেখে কি তাদের ইতিহাস, কি তাদের ঐতিহ্য, কি তাদের সামাজিক মূল্যবোধ। সেই জিনিসগুলো আমরা দেখি এবং আমরা আফসোস করি যে আমাদের দেশটি যদি এমন হতো। প্রিয় ভাই বোনেরা, 1971 সালে যেই মানুষগুলো যুদ্ধ করেছিল, সেটি প্রত্যক্ষ হোক বা পরোক্ষভাবে, সেই মানুষগুলো কিন্তু দেশকে নিয়ে এমনই পরিকল্পনা করেছিল, এমনই প্রত্যাশা আশা ছিল তাদের। আমরা দেখেছি বিভিন্ন সময় যখনই দেশটিকে গড়ার জন্য, দেশটিকে মানুষের প্রত্যাশিত যে আশা আকাঙ্ক্ষা সেভাবে যারাই নিতে চেয়েছিল, আমরা দেখেছি বিভিন্নভাবে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে সেই গতিকে রোধ করে দেওয়া হয়েছে। স্বাধীনতা যুদ্ধের পরে যখন নতুন দেশটি আমরা পেলাম, তখন মানুষ আশায় বুক বেঁধেছিল যে এই দেশে গণতন্ত্রের চর্চা হবে এবং গণতন্ত্রের চর্চার মাধ্যমে ধীরে ধীরে দেশ এবং জাতি এগিয়ে যাবে। হঠাৎ করে আমরা দেখেছি বাকশাল চলে আসলো। আমি এত ডিটেল স্টোরিতে যাব না, কম বেশি আপনাদের ধারণা আছে। গণতন্ত্রের, মানুষের অধিকার, ভোটের অধিকার সব কিছুকে টুটি চেপে ধরা হলো। পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন দেশ পরিচালনার দায়িত্ব পেলেন জনগণের পক্ষ থেকে, আমরা দেখেছি আবার বহুদলীয় গণতন্ত্র চালু হলো দেশে। ধীরে ধীরে মানুষ কথা বলার অধিকার ফিরে পেল। সংবাদপত্রগুলো ধীরে ধীরে প্রকাশিত হতে লাগলো। সংবাদপত্রগুলো আস্তে আস্তে গঠনমূলক সমালোচনা শুরু করলো সরকারের। জনগণের প্রত্যাশা প্রতিফলিত হতে লাগলো সংবাদপত্রতে, বিভিন্ন আলোচনা অনুষ্ঠান, বিভিন্ন সেমিনারে। আমরা দেখলাম 1974 সালে যে দুর্ভিক্ষ হলো, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় দেখলাম দুর্ভিক্ষ অবস্থা থেকে কাটিয়ে দেশ একটা উৎপাদনমুখী রাজনীতি শুরু করলো। এখানে অনেক সিনিয়র মানুষ আছেন, অনেকেই হয়তো কম বেশি বই পড়ে জেনেছেন, বিভিন্ন ডকুমেন্ট থেকে জেনেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় খাদ্য উৎপাদন শুধু দ্বিগুণই হলো না, আমরা দেশ থেকে খাদ্য রফতানিও পর্যন্ত করে ফেলেছিলাম। হতে পারে অল্প ছিল, কিন্তু করেছিল। বাংলাদেশের মতন একটি দেশ বিদেশে চাল পর্যন্ত রফতানি করেছিল, উদ্বৃত্ত চাল। প্রিয় ভাই বোনেরা, আমরা দেখেছি কিভাবে ধীরে ধীরে সেই সময় গড়ে উঠেছিল মিল, কলকারখানা, যেখানে উৎপাদিত হতে লাগলো বিভিন্ন দ্রব্য, যেখানে আস্তে আস্তে মানুষের কর্মসংস্থান ব্যবস্থা হতে লাগলো। তার ফলে ধীরে ধীরে মানুষের অর্থনৈতিক যে মেরুদণ্ড, সেই অর্থনৈতিক মেরুদণ্ড মজবুত হওয়া ধরল। কিন্তু আমরা কি দেখলাম 1981 সালে? ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে থেমে ছিল না। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে হত্যা করা হলো। হত্যা করার মাধ্যমে দেশের গণতন্ত্রের গতি, গণতন্ত্রের চর্চা, দেশে মানুষের অর্থনৈতিক ভাগ্য উন্নয়নের যে চাকা, সেটিকে স্তব্ধ করে দেওয়া হলো, বন্ধ করে দেওয়া হলো। তারপরের যুগ আপনারা দেখেছেন, সামরিক শাসনের পরে স্বৈরাচারী এক সরকার ছিল দেশে। গণতন্ত্রের নামে প্রহসন আমরা দেখেছি। 1991 সালে আবারও জনতার আন্দোলনের মুখে সেই স্বৈরাচারের পতন হলো। পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল
মানুষের, সাধারণ মানুষের সমর্থনে সরকার গঠন করলো। আমরা দেখেছি দেশনেত্রী খালেদা জিয়ার সরকার বাংলাদেশের মানুষের দ্বারা নির্বাচিত হবার পরে কিভাবে আবার ধীরে 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 দেশকে গড়ে তুলতে সক্ষম হলো। আমরা দেখেছি সেই সময় কিভাবে দেশে আবারও শিল্প কারখানা স্থাপিত হলো। 1996 সেই ষড়যন্ত্রমূলক নির্বাচনের মাধ্যমে এই যে পলাতক স্বৈরাচার যারা গত 1 বছর আগে দেশ থেকে পালিয়ে গিয়েছে জনগণের আন্দোলনের মুখে, এরা যখন 96 সালে আসলো, তখন সংসদে একদিন তাদেরই তৎকালীন যে শিল্পমন্ত্রী ছিল তার নিজের বক্তব্য ছিল যে 91 থেকে 96 সাল পর্যন্ত দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন তখন দেশে 84,000 শিল্প কলকারখানা প্রতিষ্ঠিত হয়েছিল। প্রিয় ভাই বোনেরা, 84,000 কলকারখানা প্রতিষ্ঠিত হয়েছিল। এই সংখ্যাটা দিয়ে বোঝা যায় যে দেশে সেই সময় উন্নয়নের গতিধারা চালু হয়েছিল। ঠিক একইভাবে যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় দুটি সেক্টর যেটা নিয়ে প্রত্যেকটি সরকার 75-এর পরে প্রত্যেকটি সরকার বিভিন্ন সময় গৌরব বোধ করেছে। এক, বাংলাদেশের গার্মেন্ট শিল্প, দুই, প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। এটিও কিন্তু বিএনপি সরকারের করে যাওয়া, জিয়াউর রহমানের করে যাওয়া। প্রিয় ভাই বোনেরা, দেশনেত্রী খালেদা জিয়ার সময় আমরা কি দেখলাম? যেমন দেখলাম 84,000 শিল্প কারখানা স্থাপিত হলো। দেশের গ্রামগঞ্জের রাস্তাঘাটগুলো আস্তে আস্তে পাকা হওয়া ধরলো। স্কুল কলেজগুলোতে আস্তে আস্তে লেখাপড়া শুরু হলো। গ্রামের শিশুদের জন্য, ভবিষ্যৎ প্রজন্মদের জন্য আস্তে আস্তে স্কুল কলেজ স্থাপিত হওয়া ধরলো, নতুন নতুন স্কুল কলেজ। একইভাবে আমরা দেখলাম একটি বিশাল সংস্কার। বাংলাদেশের জনসংখ্যার মোটামুটি সকল সময়, সেই সময় 91 সালে খুব সম্ভব জনসংখ্যা ছিল অ্যাবাউট 15-16 কোটির মতন বোধহয়, না 12-13 কোটির মতন ছিল। তখনও জনসংখ্যার অর্ধেক ছিল নারী। এই অর্ধেক জনসংখ্যাকে যদি আমরা আমাদের পুরো অর্থনৈতিক ব্যবস্থা, আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে না আনি, কোনোভাবেই দেশকে গড়ে তোলা সম্ভব না। এবং আমরা তাই দেখলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া মেয়েদের স্কুল কলেজে শিক্ষা ব্যবস্থা, বিনা বেতনে শিক্ষা ব্যবস্থা চালু করলেন। প্রিয় ভাই বোনেরা, কিছুদিন আগে বিএনপির একটি অনুষ্ঠানে আমি একটি ঘটনা বলছিলাম, হয়তো আপনারা ইউটিউবে বা অনলাইনে দেখেছেন, শুনেছেন আমার সেই ঘটনাটি। তারপরেও আজকে আপনাদের সামনে আবারও আমি ঘটনাটি তুলে ধরতে চাই। কি সেই ঘটনাটি? এবছর জানুয়ারি মাসে দেশনেত্রী খালেদা জিয়া যুক্তরাজ্যে এসেছিলেন চিকিৎসার জন্য। সেই সময় উনি যেই হসপিটালতে ছিলেন, লন্ডন ক্লিনিক হসপিটালতে ছিলেন, একদিন আমরা সন্ধ্যার সময় সবাই ওনার কেবিনে আছি। স্বাভাবিকভাবে কিছুক্ষণ পরপর তো নার্স আসে। তো সেই সময় একজন নার্স আসলো। নার্সটা এসে আমরা যারা ছিলাম মোটামুটি আমাদের সবাইকে বলছে, আম্মার দিকে তাকিয়ে বলছে যে আমি কিন্তু তোমাকে জানি, তুমি কে। তো ওখানে তো বেগম খালেদা জিয়া ভর্তি আছেন, উনি বাংলাদেশের এক্স প্রাইম মিনিস্টার, এগুলো তো আছে। তো আমরা ভাবছি যে এটা তো সবাই জানে, এখানে যারা ডিউটিতে আছে সবাই তো জানবেই এটা। তখন নার্সটি নিজেই বলছেন, না, তোমার যেগুলো অফিসিয়াল প্রোটোকল আছে বা ছিল সেটা তো আমি জানি, কিন্তু আরেকটা ভাবে তোমাকে আমি চিনি এবং অনেক আগে থেকে তোমাকে আমি জানি। আমি যখন ছোট ছিলাম সেই সময় থেকে তোমাকে আমি চিনি, জানি। তা আমরা একটু অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কিভাবে তুমি ওনাকে চেনো? ওই নার্স যে, তার বাড়ি ছিল, দেশের বাড়ি হচ্ছে, শি ওয়াজ ফ্রম নাইজেরিয়া। তো বলল, তুমি তোমার দেশে মেয়েদের জন্য ক্লাস 12 পর্যন্ত শিক্ষা ফ্রি করেছো তুমি, এবং আমার দেশের সরকার তোমার এই পলিসিটা গ্রহণ করেছে, যার ফলে আমি বিনামূল্যে শিক্ষা পেয়েছি, পরবর্তীতে পড়ালেখা করেছি,
আজকে আমি ইউকেতে এসে এখানে কাজ করছি। প্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে অল্প একটি বললে অনেক বলা যাবে, বললে অনেক কিছু বলা যাবে বিএনপি সরকার কি কি করেছে। যেমন আরেকটি বলি, এটাও স্বাস্থ্য খাতেরই কথা। আপনারা এখানে যারা আছেন আজকে উপস্থিত, কারো না কারো সবার বাড়ি কোনো না কোনো জেলা এবং কোনো না কোনো উপজেলায়। আপনাদের সবারই যখন দেশে যান, গিয়েছেন, দেখছেন, এই উপজেলায় 51 বেডের 51 বেডের একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে। আপনার নিজের উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সটি কে কে দেখেননি? হাত তুলেন তো ভাই, কে কে দেখেন নেই? যারা যারা নিজের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দেখেননি, আচ্ছা তাহলে দয়া করে গিয়ে দেখে নেবেন এবার, যারা হাত তুলেছেন দেখেননি। আর কারা কারা দেখেছেন? এই দেখেন, মেজরিটি মানুষ দেখেছেন, ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এখন এই যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এই উপজেলা 51 বেডের যেটা, এটির 31 বেড করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। তার আগে ওখানে কিচ্ছু ছিল না। এবং পরবর্তীতে যেই 20 বেড অ্যাড হয়েছে, পরবর্তীটা করেছে আপনাদেরই সরকার, দেশনেত্রী খালেদা জিয়া সরকার। আমাদের প্রশ্ন এখনো, এই যে স্বৈরাচার ছিল তারা কিছু জিনিস বানিয়েছিল, কিন্তু সাধারণ মানুষ যখন অসুস্থ হয় গ্রাম পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে, তারা কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়, অন্য জায়গায় কোথাও যায় না তারা চিকিৎসার জন্য। তার মানে মানুষ, প্রান্তিক মানুষ চিকিৎসার জন্য যতটুকু সুবিধা পাচ্ছে, তারা যে যাচ্ছে, তারা কিন্তু সেই বিএনপি যে করে আসছে সেখানেই তারা যাচ্ছে। প্রিয় ভাই বোনেরা, খুব সংক্ষেপে আমি কয়েকটি উদাহরণের মাধ্যমে আপনাদের সামনে কিছু কথা উপস্থাপন করলাম। আমরা বিগত 16 বছর 2008 থেকে এবং বিশেষ করে 14 সালের পর থেকে 5ই আগস্ট, 4 আগস্ট পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লক্ষ লক্ষ নেতা কর্মী রাজপথে ছিলাম। আমরা কেন রাজপথে ছিলাম? আমরা রাজপথে ছিলাম এই দেশের মানুষের রাজনৈতিক অধিকার, কথা বলার অধিকার, ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। আমাদের সাথে, আমরা যে শুধু একা ছিলাম তা না, আমাদের সাথে আরও কিছু রাজনৈতিক দল ছিল। কে ছোট কে বড় সেটি কথা না, মূল কথাটি হচ্ছে অত্যাচার, নির্যাতন, অবৈধ ক্ষমতা দখলদারির বিরুদ্ধে আমরা বিএনপি সহ অনেকগুলো রাজনৈতিক দল সে সময় রাজপথে ছিলাম। এই রাজপথে থাকতে গিয়ে আমাদের হাজারের মতন নেতাকর্মী গুমের শিকার হয়েছে, আরও হাজারেরও বেশি নেতাকর্মী খুনের শিকার হয়েছে। আমাদের 60 লক্ষের মতন নেতাকর্মী বিভিন্ন নির্যাতন, অত্যাচার, হামলার শিকার হয়েছে। আপনাদের মধ্যে হয়তো এখানে বহু মানুষ আছেন যারা নির্যাতনে অত্যাচারিত হয়ে দেশ থেকে এখানে চলে আসতে বাধ্য হয়েছিলেন। শুধু ইউকে না, ইউরোপের বহু দেশে আছে, মধ্যপ্রাচ্যের বহু দেশে আছে, মালয়েশিয়ায় বহু দেশ আছে, আমেরিকায় বহু দেশে বহু আমাদের নেতাকর্মী আছে যারা হয়তো বাধ্য হয়ে চলে গিয়েছিল দেশ ছেড়ে। প্রিয় ভাই বোনেরা, যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আন্দোলন করেছে। আমরা 5ই আগস্ট যেই স্বৈরাচারকে বাংলাদেশ থেকে বিদায় করেছি, ঝেঁটিয়ে বের করে দেওয়া হয়েছে দেশ থেকে, জনগণের ভয় যে পালিয়ে গিয়েছে দেশ থেকে, এটির ক্রেডিট, এটির অর্জন কোনো রাজনৈতিক দলের নয়, এটির অর্জন সম্পূর্ণভাবে বাংলাদেশের সাধারণ মানুষের ক্রেডিট। এটি আপনারা যদি অগাস্টের সেই দিনগুলো, জুলাইয়ের শেষ দিনগুলো যদি আপনারা দেখেন, শুধু কি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মাঠে ছিল, রাজনৈতিক কর্মীরা মাঠে ছিল দলের? নো। সেদিন আমরা দেখেছি একজন রিক্সা চালক মাঠে, আমরা দেখেছি সিএনজি চালক মাঠে, আমরা দেখেছি ক্ষুদে ব্যবসায়ী মাঠে, আমরা দেখেছি স্কুল শিক্ষক মাঠে,
আমরা দেখেছি ডাক্তার, নার্স মাঠে, আমরা দেখেছি বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের, প্রাইভেট ইউনিভার্সিটি, স্কুল, শিক্ষক, ছাত্র ছাত্রীরা মাঠে, আমরা দেখছি গৃহিণীরা পর্যন্ত রাজপথে, আমরা দেখেছি শিশুরা পর্যন্ত রাজপথে। প্রত্যেকটি মানুষের স্যাক্রিফাইস, প্রত্যেকটি মানুষের অবদান, প্রত্যেকটি মানুষের সাহসিকতার ফলেই সেই আন্দোলন সেদিন সফল হয়েছিল। প্রিয় ভাই বোনেরা, আন্দোলন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সফল হয়েছে, কিন্তু আন্দোলন সফল হবার সফলতা হচ্ছে একটি অধ্যায়, একটি অধ্যায়। বিজয় করা অনেক সময় বিজয় করা যায়, কিন্তু বিজয়ের সফলতা ধরে রাখা আরো কঠিন। প্রিয় ভাই বোনেরা, যেই কথাটা দিয়ে শুরু করেছিলাম, একটি কথা বলেছিলাম শুরুর দিকে, আমরা যারা ইউকেতে থাকি যখন ঘর থেকে বের হই, এই দেশের অনেক কিছু দেখলে মনে হয় আহা, আমার দেশটা কেন এমন না। প্রিয় ভাই বোনেরা, আমার দেশটি, আমাদের দেশটি যদি গড়ে তুলতে হয় আমাদের প্রত্যাশার মতন, তাহলে তো কাজ আমাদেরকেই করতে হবে, তাই নয় কি? আমাদেরকেই তো, বাংলাদেশের মানুষকে যারা আমরা বাংলাদেশি, আমাদেরকে মিলেই তো কাজটি গড়ে তুলতে হবে, দেশকে গড়ে তুলতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্রকারীরা কিন্তু তাদের সেই ৭১-এ যারা ষড়যন্ত্র করেছিল, ৭৫-এ যারা ষড়যন্ত্র করেছিল, ৭ই নভেম্বরে পরাজিত হয়েছিল, ৮১-তে যারা ষড়যন্ত্র করেছিল, ৯৬-তে যারা ষড়যন্ত্র করেছিল, পরবর্তীতে যারা ষড়যন্ত্র করেছে, তাদের ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি দায়িত্বশীল দল হিসাবে আমাদের এবং আমাদের প্রতিটি পর্যায়ের নেতাকর্মীর পবিত্র দায়িত্ব হচ্ছে বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে সচেতন করার মাধ্যমে সজাগ এবং সতর্ক থাকা, এবং বাংলাদেশের মানুষকে সজাগ এবং সতর্ক রাখা এই ষড়যন্ত্রের বিরুদ্ধে। প্রিয় ভাই বোনেরা, স্বৈরাচারকে আমরা বিদায় করেছি 16 বছর ধরে, এবং এর আগে বিভিন্ন সময় বাংলাদেশের মানুষ, সে রাজনৈতিক দলের নেতা বা কর্মী হোক, অথবা একজন সাধারণ মানুষ যে তার দেশকে ভালোবাসে, এরকম বহু মানুষ অকাতরে জীবন বিলিয়েছে শুধুমাত্র দেশটিকে একটি সঠিক জায়গায় নিয়ে আসার জন্য, শুধুমাত্র দেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য। আজ একটি সময় এসেছে, আগামী 2 মাস পরে দেশে একটি নির্বাচন, বহুল প্রত্যাশিত একটি নির্বাচন, যে নির্বাচনে মানুষ নিজে ঘর থেকে বেরিয়ে নিরাপদে যাবে, স্বাচ্ছন্দ্যে ভোট দিবে তার ইচ্ছা মতন। এরকম একটি প্রত্যাশিত দিন সামনে অপেক্ষা করছে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা যেরকম একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে আজকে আমাদের দায়িত্ব যেমন বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের মানুষের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার, অর্থনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে যেমন বাংলাদেশের মানুষকে সতর্ক রাখা, সজাগ রাখা, একই সাথে প্রিয় ভাই বোনেরা, আমাদের একটি অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে দেশের মানুষের সামনে পরিকল্পনা দেওয়া। আমাদের মধ্যে অনেকেই বক্তব্যে বলেন আমরা এই স্বপ্ন দেখছি, আমরা সেই স্বপ্ন দেখছি। আমি ভাই স্বপ্ন টপ্নের মধ্যে নাই, আমি কোনো স্বপ্নের মধ্যে নেই, আমরা আছি পরিকল্পনার মধ্যে। আমরা পরিকল্পনা করব, আমরা পরিকল্পনা বাস্তবায়ন করব। আমরা কোনো স্বপ্নের মধ্যে থাকতে চাই না। স্বপ্ন দেখতে দেখতে দেশ থেকে প্রতি বছর $16 বিলিয়ন পাচার হয়ে গিয়েছে। স্বপ্ন দেখতে দেখতে দেশের অর্থনৈতিক অবস্থা, দেশের শিক্ষা ব্যবস্থা, দেশের কৃষি ব্যবস্থা, দেশের রাস্তাঘাট, দেশের আইন আদালত, আইন শৃঙ্খলা সব কিছু ভেঙে চুরমার হয়ে গিয়েছে।
প্রিয় ভাই বোনেরা, আপনারা যদি একটু রিসার্চ করেন আপনাদের মতন করে, দেখবেন প্রথম যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ পরিচালনার দায়িত্ব পেলেন, তার আগে কি অবস্থা ছিল দেশের, সেই খাদের কিনারা থেকে উনি তুলে নিয়ে এসেছিলেন দেশকে। আবারও 90-এ স্বৈরাচারের পতনের পরে যখন দেশনেত্রী খালেদা জিয়া দেশ পরিচালনার দায়িত্ব পেলেন, আবারও ধীরে ধীরে পরিশ্রম করার মাধ্যমে দেশকে একটি অবস্থানে তুলে নিয়ে এসেছেন। এটি হতে পারে প্রকৃতি বলেন, ইতিহাস বলেন, বাস্তবতার একটি নির্মম চিত্র, বা কিভাবে বলবো আমি নিজেও ঠিক জানি না, বাট বাস্তবতা হচ্ছে যখনই এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন পড়েছে, যখনই এই দেশের স্বাস্থ্য ব্যবস্থা বলেন, অর্থনৈতিক ব্যবস্থা বলেন, সবকিছু ভেঙে পড়ার উপক্রম হয়েছে, তখনই সেই কঠিন দায়িত্বটা এসে পড়ে বিএনপির উপরে। প্রিয় ভাই বোনেরা, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপির প্রতিটি নেতাকর্মী, শহীদ জিয়া, দেশনেত্রী খালেদা জিয়ার প্রতিটি সৈনিক, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন, সেই নির্বাচনে বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করতে সক্ষম হবে। এক মিনিট, সমস্যা তো তারপরে, বিপদ কিন্তু তারপরে।